বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হলো, সেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা বাস রিকুইজিশন করে সেখানে ভর্তি করার চেষ্টা করা, তাদের বক্তব্য, সেইখানের মধ্যে মানুষের অংশগ্রহণ, প্রত্যেকটা তো পুরনো রাজনীতিরই একটা মানে আমি কি বলবো খুবই দুর্বল। মানে ভাই আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না, সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের তো অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা। আচ্ছা, মানুষ এটা মনে করছে না, উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দিয়েছেন, উনি তো পার্টি করছেন না। নতুন যে পার্টি হয়েছে সেই পার্টির উনি কিছু নন, তাহলে ওনার সে উদ্দেশ্য নাই। বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন, অনেকের নাম বলতে পারি আমি, এই ৩-৪ জন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে, তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে, তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন, স্যার কোথায় দিয়ে আসে, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা। অতএব তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ, ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না। কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে, তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। ও বিএনপি করে, তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে। এইরকম ধারণা প্রতিষ্ঠিত, সেইটাই আছে। এবং এই কারণে আমি বলছি, ধরেন আমি আবার আপনি যে প্রশ্নটা করেছিলেন না, ওটার মধ্যে একটু যাই, যদি এটাতে আবার কথা হয়ে থাকে। কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে, কারণ যে 2-1টা নিউজ আসছে, যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম সয়লাভ ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা। সেই তুলনায় 55-45 মেবি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে, তখনকার যে সমস্ত দুর্নীতি, অন্যায়, লুটপাট বা চুরি ডাকাতি, হাইজ্যাক এগুলো হতো, অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয়, নেতাদের সাপোর্টে এগুলো হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোনো রকম সাপোর্ট দেন বলে তারা মনে করে না, মানে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন। এই কারণে এরকম হয়েছে যে মানুষ ওইটা মনে করবে। যেমন ধরেন আর একটা স্টাডি হয়েছে না, আগে কি জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন। প্রথম আলোর একটা সার্ভে বলছে 64% হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। তো এখন ওটার ভিত্তিতে কি সিদ্ধান্ত হয়ে যেতে পারবে এর সাথে পলিটিক্স কিভাবে যুক্ত? মানুষ এখানে কিন্তু রাজনীতি আছে না, মানুষ দেখছে যে আমি আমার ডেথ সার্টিফিকেট পাই না, তারপর ব্যবসা করবো তার জন্য পাই না, আমার আরো যে সমস্ত সোশ্যাল মানে দরকার আছে, সার্টিফিকেশন বা অন্য কিছু, এটা তো পাচ্ছি না যেহেতু আমার কোনো সরকার নেই। মানে আপনার কাছে মনে হয় না যে এইসব জরিপের অনেকখানি হচ্ছে মত মোরল বা অপিনিয়ন লিডার দ্বারা প্রভাবিত? কারণ অনেকে তো এই কথাও বলতেছেন যে পলিটিক্যাল লিডাররা না আসলে বা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে এই যে নিরাপত্তার ব্যাপারটা বা নিরাপত্তা বোধের ব্যাপারটা, সেইটা আসলে ঠিক হবে না। সেইটা আসলে কারণ এই সরকার কোনো মতে একটু সময়টা পার করে দিচ্ছে, হয় না, ক্রিজে বল ঠেকাইলাম, ডাক করলাম, সময়টা পার করে দিলাম, মানে ওরকম আমারও মাঝে মাঝে মনে হয়। কিন্তু আমি ঠিক অতখানি আবার বিবেচনাহীন হতে চাই না, কারণ আমি যখন দেখি যে ধরেন যেরকম করে তারা ইতিমধ্যে তারা 6টা কমিশনের রিপোর্ট প্রকাশ করেছে, আমি জানি না কারা দেখুন আপনি পেয়েছেন কিনা, পরে বোঝা যায় তো যে তারা পরিশ্রম করেছেন, পড়াশোনা করেছেন। পুরা প্রপোজাল আপনি এগ্রি না করেন, কিন্তু এইটা পুরা জাতিকে, আপনি কল্পনা করেন পুরা জাতিকে কনস্টিটিউশনের বিতর্কের মধ্যে চাপিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টের মেম্বার তাদের 50% হয়তো কনস্টিটিউশন ঠিক মতো পড়েনি অতীতে, এখন আপনার চায়ের দোকানে পর্যন্ত কনস্টিটিউশন না। এটা তো একটা মানে আপনার কাছে ঠিক পাঠ মনে হয় কিনা? এটা তো একটা ঠিক মানে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল এনজিও গুলির থেকে শুরু করে নতুনকার এনজিওর কাজে এগুলা যে কমিশন করবে, রিপোর্ট করে সেটা নিয়ে আলোচনায় রাখবে। কিন্তু শেখ হাসিনা তো সংবিধান দেখে দেখে মানুষের উপর অত্যাচারটা চালায় নাই, সংবিধানটার প্রতিপক্ষ করা হয়েছে, সংস্কারের কথা বলা হয়েছে। এটা আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্টই তো করতে পারতো বা করা উচিত ছিল। কেউ এরকম বলে থাকেন আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট তো করেনি, না করছে। এবারে
পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে সেই চাপ আমরা রাখতে পারতাম যে সংস্কার কমিশনটা করো, এবং সেই সংস্কার কমিশন করে আজকে প্রদেশ, কালকে উপদেশ, এটা কিরকম? মানে এটা তো মানে যাইছে তাই, মানে যখন যেটা মনে হয়েছে। মানে ভাই, আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলি দেখছি, সেটা প্রশাসনের সংস্কার কমিশন হোক, সংবিধান সংস্কার কমিশন হোক, প্রতিটা জায়গায় মানে আমি বলবো যে নবিশি ভাবে সেই সংস্কার কমিশনগুলি রিপোর্ট করছে অনেকগুলি জায়গায়, প্রতিটা জায়গায়। আমি মানছি, কিন্তু সবগুলোই তারা যেমন ধরনের কনস্টিটিউশনের যে, এবং মানে আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। আমি আরেকটু যোগ করি, এগুলি করতে পরিশ্রম লাগে না। এই যে একজন প্রফেসর এখানে আসেন, তার কাছ থেকে আমি শুনবো এগুলি করতে পরিশ্রম লাগে না। যেইভাবে এই কাজগুলি হয়েছে সেগুলি স্যাররা, আমাদের স্যাররা, এই যে নিউটন স্যার আছেন, আমাদের ক্লাসরুমে এর চেয়ে বড় বড় ইয়া দিতেন আসলে। যাই হোক, মানে ভাই আপনি বলেন। না, আমি বলছি যে আগে পলিটিক্যাল পার্টিগুলো করে এরা করছে, সেই করছে যে সেটাকে আপনি কেন ক্রেডিট দেবেন না? একটা তো কথাই চালু হয়ে গেছে, সে হচ্ছে যে বাবা দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের এগুলো বদল করতে হবে। ধরেন এরা পুরোটা করতে পারলো না, দেখা গেল এন্ড অফ দি ডে যে এদের 80% জিনিসই ট্র্যাশ হয়েছে, কিন্তু ধারাটা তো চালু হয়ে গেল। পরে যারা আসবে তারা আবার এটা কন্টিনিউ করতে পারে। সেই অর্থে আমি বলছি যে এদের এই প্রচেষ্টাকে আপনি ধন্যবাদ দিতে হবে, বিকজ আমি মনে করি যে এটা দিয়ে পুরা জাতিকে একটা থিওরিটিক্যাল ডিবেটের মধ্যে, একটা ইথিক্যাল ডিবেটের মধ্যে, মানে একটা জ্ঞানের চর্চার মধ্যে নিয়ে যেতে পেরেছে। আগে এটা ছিলই না। মানে ভাই আপনি যখন একটা মঞ্চায়ন, আমি সব মিলেই বলছি, মানে এইটা আমি এখন উদাহরণ হিসেবে বলিনি, কিন্তু এটা একটা প্রমাণ। ধরেন বিএনপির ব্যাপারে যেরকম বললাম, ঠিক একইভাবে বলি এই ছাত্রদের যে বিশাল ত্যাগ, আন্দোলন করবার ব্যাপারে তাদের যে বড় ভূমিকা, মানুষ কিন্তু তার প্রতি খুবই রেসপেক্টফুল, কিন্তু তারপর তারা এইটা পছন্দ করে নেই। এইটা হয়তো সব মিলে 5টা বাসই এসছে, আমি জানি না ঠিক কতগুলো, কারণ পত্রিকায় 5টার কথাই আসছে, কিন্তু এটাও বড় সমালোচনার চোখে দেখেছে যে বিশাল আয়োজন, মানুষ তার ব্যাপারে প্রশ্ন করছে, অনেক টাকা তো রয়েছে, এই টাকা এরা কোথায় পেল? এটাও একটা চেতনার মান না, যে তারা যাকে সম্মান করে, এমনকি ভালোবাসে। আমি মানুষের জায়গা থেকে বিষয়টা বুঝতে চাইছিলাম যে এইখানে কি কারো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ব্যাপারে আমরা মুখে বলতেছি যে তাদের অনেক বড় ত্যাগ আসে, কিন্তু তারা যখন রাজনৈতিক দল করার ঘোষণা দিচ্ছে আমরা কি তাদেরকে সাপোর্ট করতেছি না? তো মানে আমরা যদি জনগণের জায়গা থেকে বলি, আমরা তো মজা দেখতেছি যে পারলে কর। না, এইটা আমি বলবো যে তার একটু নেগেটিভ হলো। কেন? আন্দোলন করবার সময়, এমনকি জীবনদানের সময় মানুষের যে স্বতঃস্ফূর্তটা দেখেছেন, এখন ওই যেদিনটা ঘোষণা হলো সেদিন তো ওই রকম পার্টিসিপেশন হয়নি। লোক বেশ দেখা গেছে, কিন্তু সেটাও অনেকখানি ম্যানিপুলেটেড, কিন্তু ওই রকম করে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে নাই। তার মানে মানুষের চেতনার কথা আমি বলছি যে ওইটার মধ্যে কিন্তু আপনি ভালো দিকই দেখছেন, কিন্তু অন্য যারা এইটাকে নিয়ে একটা রাজনীতি গড়ে তোলবার চেষ্টা করছেন, তাদের এই প্রক্রিয়ায় ভুল আছে। 2 নম্বর কথা, রাজনীতির ন্যারেটিভটা কি আসছে ওরকম যদি আমি ধরেও নেই, কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে, তারা বিএনপি, জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন, তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে? মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। তাদের যতই সমর্থন থাকুক, মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে, এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে, এরকম শক্তি না দেখালে, এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে, আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না। সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না। মানে আমরা যা দেখছি আর কি, আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি। খালেদ খুবই ভুল করছেন, কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন, পরিচিত হন। এগুলো ঠিক না। ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না। এগুলো ডেমাগগি। আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন, সেটা সম্ভব। আপনি যাদের কথা বললেন, যে সমস্ত পার্টি, তাদের অনেক মিস্টেক আছে, এখনো মিস্টেক আছে। আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন। আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি, দখলদারিত্ব কি বন্ধ হয়েছে? তার উপরে কি তারা কথা বলছে? অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে, আমি শুধু বিএনপি বলছি না, সবাইকে মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে, তারা সেটা নিয়ে বলবেন। রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক, যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ধরিয়ে দেবেন। কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো, একেবারেই পপুলিজম হলো। কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স, আর আপনি কি বললেন? দুটো কন্ট্রাডিক্ট করছেন ডাইরেক্টলি। মানুষ তো কনফিউজ হবে। আপনি এটাকে যদি ব্যাখ্যা করে
গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন, তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত, মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে, সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি, এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি। কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরেই কেমন ভোট হবে, এরকম করে অন্যরা বলবে না। ফলে কি দাঁড়াবে, তার বক্তব্য অনেকটা টপড আউট হয়ে যাবে। আমি এটা মনে করি এরকম, এবং আমি মনে করি বলে স্পষ্টতই বলছি, আপনি এরকম করে এমনিতে ধরেন, যেমন আমি ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক সাজা হিসেবে, কিন্তু সেই বিতর্ক আছে এখানে। আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে। এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না, কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে, তুমি ভোটের কথা বলতেই পারবে না, এই কথা তো বলা যায় না। এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে চাই, আপনি ডেমাগোগির কথা বলছিলেন। এখন আমরা তো যাদের বয়স 50-এর উপরে, তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি, মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি। সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিকও ছিল। আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে, যেখানে ওরা হিরো, ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না? মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না? আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না, তার জন্য নিষেধ করছি না, কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিকটেট করতে পারেন যে তার ফাঁসি দিতেই হবে? আপনি কি ডিকটেট করতে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে? বলতে পারেন না। তাহলে আপনি আনসার্টেনিটির মধ্যে পড়ে গেলেন না, কবে নির্বাচন করবে, 5 বছর পরে? আমি আর অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে, মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে। মানে কমনলি একটা জিনিস দেখেছেন তো, যে আমাদের দেশের লোক মার্শাল ল খুব পছন্দ করে, মার্শাল হলে খুব খুশি হয়। অতীতে দেখেছেন আইয়ুব খানের মার্শাল ল সমর্থন করেছে, জিয়া রহমান, এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে। কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি, ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে, ভোট দেয়। কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মধ্যে একটা লোক প্রেসিডেন্ট হয় তখন বলবে ওইটাই ভালো, কারণ ওর তো কোনো স্বার্থ নাই, সে তো আরেকবার ইলেকশন করছে না। আজকেও ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না। এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট, ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে না তার উচ্চারণে, ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে, এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেননি তিনি, এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান, এটা হলো রিয়ালিটি। এইটাই সঠিক কি বেঠিক এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না সেটা আর এক বিতর্ক, আমি সেটা করছি না। কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না।